আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ এনিমিয়া নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা এই এনিমিয়া টপিকটা একটু উদ্ঘাটন করার চেষ্টা করব, কিভাবে এনিমিয়া দেখে আমরা এনিমিয়ার পিছনে যে ক্লিনিক্যাল কজটা আছে সেই ক্লিনিক্যাল কজটা কী এবং কিভাবে সেটাকে আইডেন্টিফাই করতে পারি, সেটা আজকে এমবিবিএস ফার্স্ট ইয়ার স্ট্যান্ডার্ডভাবে আমি একটু আলোচনা করার চেষ্টা করব, অবশ্যই আমার নলেজের ভিত্তিতে। তো এনিমিয়া হচ্ছে আমাদের এমবিবিএস ফার্স্ট ইয়ারে খুব একটা ক্লিনিক্যাল টপিক থাকে না, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এনিমিয়া, এবং এটা ফার্স্ট ইয়ারেই পড়ানো হয়। এবং ভালো হয় যদি আমরা ফার্স্ট ইয়ার থেকেই এই এনিমিয়া টপিকটা একটু ভালো করে বুঝতে পারি, সিবিসি ইভ্যালুয়েট করতে পারি, তাইলে সেক্ষেত্রে দেখা যাবে আমরা একটু ক্লিনিক্যাল টাচ পাবো ফার্স্ট ইয়ারে। তো আমি আমার নলেজ থেকে চেষ্টা করব আজকের এই ক্লাসের মধ্যে, অর্থাৎ আজকের এই দুইটা পার্টে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম ভিডিওতে আমরা সিবিসি ইভ্যালুয়েট এবং এনিমিয়া কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা বোঝার চেষ্টা করব। আর সেকেন্ড পার্টে ইনশাল্লাহ এনিমিয়া হওয়ার কারণ, অর্থাৎ কী কী কজেস থাকতে পারে, যেমন কী কী এনিমিয়া অ্যাকচুয়ালি কোনো একটা কথা হচ্ছে এনিমিয়া আসলে কোনো রোগ না, এটা হচ্ছে একটা সাইন। এটা দেখে আমরা ডায়াগনোসিস করতে, এটা দেখে আমরা বুঝতে পারি যে, বা এটা দেখে আমরা ক্লুয়ের দিকে এগিয়ে যেতে পারি যে আসলে প্রবলেমটা কোন জায়গায় আছে। তো এই জন্য মানে এই একটা সাইন দেখে কী কী ডিজিজ, এই সাইনটা দেখে আমরা কী কী ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, চিন্তা করতে পারি, এই সংক্রান্ত কথা নিয়ে আমরা ইনশাল্লাহ ফার্স্ট ইয়ার বেসড কথা বলবো নেক্সটের একটা ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার যদি প্রথম ডেফিনেশনটা আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে এখানে বলা আছে যে কি, পেল কালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন অর আরবিসি। তো এখানে কথা হচ্ছে কি, আমাদের ডেফিসিয়েন্সি হচ্ছে, কি ডেফিসিয়েন্সি হচ্ছে, হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি হচ্ছে, অথবা আরবিসি রেড ব্লাড সেলের ডেফিসিয়েন্সি হচ্ছে। এবং কী ধরনের ডেফিসিয়েন্সি, আইদার কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি অথবা কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি। দেখা যেতে পারে হয়তো বা কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে একটা আরবিসির, অথবা একটা হিমোগ্লোবিনের কোয়ালিটি ঠিক নেই, সেক্ষেত্রে অ্যানিমিয়া দেখা দিতে পারে। এর মধ্যে কি আছে, সিকল সেল অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, হেরিডিটি স্পেরোসাইটোসিস, এই ধরনের রোগের ক্ষেত্রে দেখা যায় যে সিকল সেল অ্যানিমিয়ার মধ্যে আমরা জানি যে রেড ব্লাড সেলের মধ্যে ক্রিস্টাল তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে 6 নাম্বার পজিশন হিমোগ্লোবিন চেইনের মধ্যে, প্রোটিন স্ট্রাকচারের মধ্যে, সেক্ষেত্রে 6 নাম্বার চেইনের মধ্যে অল্টারনেশন হয়ে যার কারণে কী হয়, ক্রিস্টাল ফর্ম করে এবং যেগুলো আরবিসির মেমব্রেনকে ভেঙে দেয়। তো সেক্ষেত্রে আরবিসির কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি হয়। এছাড়া হেরিডিটি স্পেরোসাইটোসিস এই ধরনের ক্ষেত্রে এই কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি হতে পারে। এখন আসি মেইন যে কজ, মানে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, মানে অ্যামাউন্টটা কমে যাচ্ছে, কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন। তাহলে কোয়ান্টিটেটিভ বোঝার জন্য হিমোগ্লোবিনের কোয়ান্টিটি কতটুকু থাকা দরকার আমাদের বডিতে, সেটা সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে মেলের ক্ষেত্রে সেটা 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, অ্যাভারেজ যদি আমি বলি, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে সেটা 12 to 16 গ্রাম পার ডেসিলিটার। এর থেকে যদি কমে যায় সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারবো, সেটা হচ্ছে অ্যানিমিয়া। অর্থাৎ আমরা বুঝতে পারলাম অ্যানিমিয়া হচ্ছে এমন একটা কজ, এমন একটা ক্রাইসিস যেখানে হচ্ছে কি আমাদের পেশেন্টের হিমোগ্লোবিন অথবা আরবিসি ডেফিসিয়েন্সি থাকবে, আইদার কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি কী করে, অক্সিজেন বাইন্ড করে হিমোগ্লোবিন আমাদের বিভিন্ন সেলের মধ্যে পৌঁছা দেয়, এবং যে সেলের মধ্যে দরকার সেই সেলে গিয়েই হিমোগ্লোবিনটা তার অক্সিজেন রিলিজ করে। কিন্তু যে সেলে দরকার নাই সে সেলে গিয়ে হিমোগ্লোবিন অক্সিজেনটা রিলিজ করে না। তো হিমোগ্লোবিনের একটা খুব ইম্পর্টেন্ট কাজ, মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজই আমাদের বডির অক্সিজেন ট্রান্সপোর্ট করা, বডির বিভিন্ন সেলের মধ্যে, রেসপিরেটরি ট্র্যাক্ট বা মানে আমাদের লাং থেকে একদম পুরো বডির মধ্যে অক্সিজেনটা যে সার্কুলেট নিয়ে যাবে, যে বাহকটা, সেই হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন যদি কম হয় আমাদের বডি অক্সিজেন পাবে না, বডি অক্সিজেন না পাইলে আমরা জানি যে অক্সিজেন আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। তাহলে এখন আমাদের প্রথমেই বুঝতে হবে যে হিমোগ্লোবিনটাই যে কথা বলছি, হিমোগ্লোবিনটা কীভাবে সিনথেসিস হয়। তো হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য কিছু মানে এর বলার আগে, সিনথেসিসের প্রসেসটা বলার আগে বলে দিই যে কিছু ভিটামিনস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে হচ্ছে ভিটামিন B9, B12 আর হচ্ছে পরোক্ষভাবে ভিটামিন সি। এই তিনটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে হিমোগ্লোবিন সিনথেসিসের সময়। এই হিমোগ্লোবিন সিনথেসিস কীভাবে হয় একটু পরে আমি বলছি ইনশাল্লাহ।
হিমোগ্লোবিন সিনথেসিসটা কীভাবে হয়? আমাদের দুইটা র ম্যাটেরিয়ালস, এর মধ্যে হচ্ছে সাকসিনাইল কোয়ে এবং গ্লাইসিন। সাকসিনাইল কোয়ে এবং গ্লাইসিন, অ্যাসিটিক অ্যাসিড যখন আমাদের ক্রেবস সাইকেলে থাকে সেটা কনভার্ট হয় অ্যাসিটিক অ্যাসিড সাকসিনাইল কোয়েতে। অ্যাসিটিক অ্যাসিড কি হয়? অ্যাসিড সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়ে যায় ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেলের মধ্যে। এই সাকসিনাইল কোয়ে, দুইটা সাকসিনাইল কোয়ে এবং দুইটা গ্লাইসিন একসাথে মিলে গঠন করে পাইরল রিং টু প্লাস টু গ্লাইসিন ফর্ম করে হচ্ছে পাইরল রিং। চারটা পাইরল রিং একসাথে ফিউজ হয়ে গঠন করে প্রোটোপরফিরিন 9। প্রোটোপরফিরিন অথবা প্রোটোপরফাইরিন যেই বলো 9। এই প্রোটোপরফাইরিন অথবা প্রোটোপরফিরিন 9-এর সাথে হিম যুক্ত হয়, আয়রন যুক্ত হয় গঠন করে হিম। তাহলে এই হচ্ছে হিমোগ্লোবিনের হিম অংশটার সিনথেসিস, কিভাবে হিমোগ্লোবিনের হিম অংশটা আসছে। আচ্ছা, আর এই হিমটা পরবর্তীতে গ্লোবিন প্রোটিনের সাথে বাইন্ড করে, গ্লোবিন প্রোটিনের সাথে উৎপন্ন করে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মধ্যে অনেকগুলো চেইন হতে পারে। হিমোগ্লোবিনের আলফা চেইন, হিমোগ্লোবিনের অনেকগুলো চেইন আমরা পাই, সেটা হচ্ছে আলফা চেইন অথবা বিটা চেইন। তো এই হিমোগ্লোবিন একটা কিসের সাথে একটা হিমের সাথে গ্লোবিন প্রোটিন যুক্ত হয়ে আইদার হিমোগ্লোবিন আলফা ওর বিটা চেইন তৈরি করতে পারে। আর সেই দুইটা আলফা চেইন আর দুইটা বিটা চেইন একসাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হিমোগ্লোবিন। আচ্ছা, হিমোগ্লোবিন, এটাই হচ্ছে হিমোগ্লোবিন। এখন আসি যে হিমোগ্লোবিনে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন যে সিনথেসিস আমি একটু আগে বললাম যে হিমোগ্লোবিন সিনথেসিসের সময় কি হচ্ছে, আমাদের ভিটামিন B12 এবং B9 এবং B12 এবং ভিটামিন সি পরোক্ষভাবে হেল্প করছে। কিভাবে হেল্প করছে? তাইলে আমরা দেখতে পারি যে ভিটামিন B9 যেটার নাম হচ্ছে ফলিক অ্যাসিড, এই ফলিক অ্যাসিডটা বডিতে যাওয়ার পর টেট্রাহাইড্রোফোলেটে রূপান্তরিত হয় ফোলেট রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে। তো যদি আমি বলি যে এই টেট্রাহাইড্রোফোলেট অনেক সময় ইনঅ্যাক্টিভেটেড মিথাইল ফোলেট হিসেবে বডির মধ্যে থাকে আর কি। তাহলে আমি যদি একটু দেখি, মিথাইল টেট্রাহাইড্রোফোলেট, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড স্টেজ। এই ইনঅ্যাক্টিভেটেড স্টেজকে মানে হচ্ছে, আগে বলি যে ফোলেটের কাজ কি। এই ফলিক অ্যাসিডের কাজ হচ্ছে সে একটা রিং, মানে একটা ডিএনএ সিনথেসিসে হেল্প করে। কীভাবে ডিএনএ সিনথেসিসে হেল্প করছে? সে একটা কার্বন স্কেলেটন অথবা কার্বন রিং প্রোভাইড করে। এই যে এখানে পাইরোলের ক্ষেত্রে কার্বন রিংটা সে প্রোভাইড করে হচ্ছে সেই ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিডের ক্ষেত্রে সেই ফলিক অ্যাসিডটা অ্যাক্টিভেটেড হতে হবে, অ্যাক্টিভেটেড হয়ে ফলিক অ্যাসিডটা অ্যাক্টিভেটেড টেট্রাহাইড্রোফোলেটে রূপান্তর হতে হবে, নয়তো সে অ্যাকচুয়ালি কোনো কাজই করতে পারবে না, ডিএনএ সিনথেসিস করতে পারবে না। ডিএনএ আরএনএ সিনথেসিস না করতে পারলে আলটিমেটলি হিমোগ্লোবিন তৈরি হবে না। তাহলে ওই যে অ্যাক্টিভেশনের সময় অ্যাকচুয়ালি এখানে ভিটামিন B12 বা যার নাম হচ্ছে কোভালামিন সেটা হেল্প করে। কোভালামিন কী করছে? হেল্প করছে হচ্ছে অ্যাক্টিভেশনে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেটে রূপান্তর করছে। আর টেট্রাহাইড্রোফোলেট সে ডিএনএ সিনথেসিস আরএনএ সিনথেসিসে হেল্প করে এবং যেটা পরবর্তীতে হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যদি ভিটামিন B9 অথবা B12 এর ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিন কী হতে পারে? সেক্ষেত্রে আমাদের অ্যানিমিয়া, মানে একটা পেশেন্টের অ্যানিমিয়া হতে পারে। যে অ্যানিমিয়ার একটা স্পেশাল নাম আছে, সেটার নাম হচ্ছে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, এই সিস্টেমটা আমরা যদি বুঝতে পারি তাহলে মোটামুটি আমরা হিমোগ্লোবিন সিনথেসিসটা বুঝতে পারছি। আর ভিটামিন সি হচ্ছে Ap+2কে Ap+3কে Ap+2-তে কনভার্ট করে অ্যাবজর্বেবল করে তোলে আমাদের বডিতে। তো এটা হচ্ছে পরোক্ষ একটা ভূমিকা। তো এখন আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, অ্যাসিটিক অ্যাসিড যেটা ক্রেবস সাইকেলের মধ্যে সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়ে যাবে, দুইটা সাকসিনাইল কোয়ে দুইটা গ্লাইসিন একসাথে কনভার্ট করবে পাইরল রিং।
দেন 4টা পাইরল রিং একসাথে ফর্ম করবে প্রোটোপরফাইরিন 9, অ্যান্ড দেন প্রোটোপরফাইরিন 9 আয়রনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হিমগ্লোবিনের সাথে ফর্ম করবে হিমোগ্লোবিন, এবং দেন 2টা হিমোগ্লোবিন আলফা চেইন বিটা চেইন যুক্ত হয়ে হিমোগ্লোবিন এ লিখলে ভালো অ্যাকচুয়ালি, হিমোগ্লোবিন এ, কারণ হিমোগ্লোবিন অনেকগুলো টাইপ আছে, হিমোগ্লোবিন A1 ফিটাল হিমোগ্লোবিন। আচ্ছা, এখন যদি আমি বলতে চাই যে হিমোগ্লোবিন কারো ডেফিসিয়েন্সি হয়ে গেছে, ওই যে একটু আগে বললাম যে অ্যানিমিয়ার ক্ষেত্রে ডেফিসিয়েন্সি, অর্থাৎ কী ডেফিসিয়েন্সি, আইদার রেড ব্লাড সেলের ডেফিসিয়েন্সি অথবা হিমোগ্লোবিন ইটসেলফ এটা ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে এইটার জন্য কিছু সাইন সিমটমস আছে যেগুলো পেশেন্ট নিজে এসে বলবে, সেটা হচ্ছে সিমটমস, এবং যেটা আমরা ডায়াগনোসিস করে দেখতে পারবো বা আমরা পরীক্ষা নিরীক্ষা করে অন ফিজিক্যাল এক্সামিনেশন আমরা বুঝতে পারবো, সেটাই হচ্ছে সাইন। কথা হচ্ছে কী কী সিমটমস দেখা যাবে আর কী কী সাইন আমরা এখানে পেতে পারি। কথা হচ্ছে আমি প্রথমে বলেছি যে হিমোগ্লোবিনের কাজ কি, সে অক্সিজেন ক্যারি করছে। আলটিমেটলি দেখেন, অক্সিজেন যদি একজন মানুষের বডিতে না থাকে তাহলে কী কী হতে পারে। প্রথম কথা হচ্ছে সে ফ্যাটিগ হয়ে যাবে, মানে দুর্বল হয়ে যাবে। দ্বিতীয়ত কথা হচ্ছে তার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। কার্ডিয়াক আউটপুট কেন বাড়বে? কারণ বডিতে হচ্ছে তার কোনো নাই, এই যথেষ্ট পরিমাণ অক্সিজেন নাই। তো সেই অক্সিজেনটা কম থাকার কারণে আমাদের হার্ট চাইবে এই বিষয়টাকে একটু ম্যানেজ করার জন্য বডিতে দ্রুত ব্লাড সার্কুলেশন পাঠানোর চেষ্টা করবে, যাতে এই বিষয়টাকে একটু কম্পেনসেট করতে পারে। সেজন্য তার টেকিকার্ডিয়া হবে, টেকিকার্ডিয়া দেখা যাবে। আর যেহেতু তার বডিতে অলরেডি অক্সিজেন কমে গেছে, তার লাং চেষ্টা করবে যাতে সে দ্রুত আর বেশি পরিমাণ শ্বাস নিতে পারে, এবং সেক্ষেত্রে তার ডিসপনিয়া দেখা দেবে, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ডিসপনিয়া দেখা দেবে। তাছাড়া সে অনেক বেশি থাকবে, মানে তার মাথা ব্যথা থাকতে পারে, ভার্টাইগো, ডিজিনেস থাকতে পারে, এগুলো থাকে অ্যাকচুয়ালি, ভার্টাইগো, ডিজিনেস। আচ্ছা, তার থেকে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের থাকে সেটা হচ্ছে খুবই শুনতে, মানে আমাদের দেশে বা আমাদের আঞ্চলিক দিকে যেহেতু পান খাওয়ার প্রবণতা খুব বেশি, তো পেশেন্ট খুব একটা সিমটমস নিয়ে যখনই তার দেখা যায় মুখে ঘা হয়ে গেছে, তখন পেশেন্টটা এসে নিজে অ্যাপিয়ার হয় যে আমার তো মুখে ঘা হচ্ছে, আমি খেতে পারছি না কিছু। তো সেটাকে আমরা বলি গ্লোসাইটিস হয়ে জিভ বা ঘা হয়ে যায়। এটা একটা আয়রন অথবা ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা কজ হতে পারে। আচ্ছা, তো এই সিমটমসগুলো দেখার পরে, যখন একটা পেশেন্ট দেখার পরে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব। ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে দেখতে পারবো যে তার বডি পেইল হয়ে গেছে, বা তার চোখের নিচ অথবা তার হাত, তার এগুলা ফ্যাকাশে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যে ডায়াগনোস, মানে সাইনের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যালোর অথবা পেইল, বুঝলি না? কেন? পেল মানে হচ্ছে ফ্যাকাশে, সে ফ্যাকাশে হয়ে যাবে। তো তার ক্ষেত্রে একটা জিনিস কি হতে পারে, তার আমরা টেকিকার্ডিয়া পাবো এখানে, আর ফ্যাকাশে যেহেতু হয়ে গেছে, আরেকটা জিনিস যেটা বললাম যে তার এই জিনিসগুলো তো আমরা অলরেডি পেয়েছি, এবং আরেকটা যে বিশেষ ফিচার সেটা হচ্ছে তার অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস দেখা যাবে। এটা কি? অনেকের জিভ, মানে ঠোঁটের ডান পাশে খুব পেইনফুল ফিচার থাকে, পেইনফুল ঘা থাকে, সেখানে খুব বেশি ব্যথা হয়। তো এই ঘাটা কোনোভাবেই হিল হতে চায় না। যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে অথবা ফলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এবং এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস কিন্তু একটা কজ হচ্ছে এই অ্যানিমিয়া, বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা, তাহলে এই ফিচার দেখার পর আমরা যখনই এই মিউকাস স্কিন দেখবো, প্যালোর দেখবো, তখনই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি অ্যানিমিয়া আছে, একটা পেশেন্টের অ্যানিমিয়া আছে। তাহলে দেন হচ্ছে আমরা অ্যানিমিয়ার কী টাইপের অ্যানিমিয়া, মানে কেন অ্যানিমিয়াটা হলো, অ্যানিমিয়াটা কেন মানে কী জন্য দেখা যাইতেছে, সেটার জন্য আমরা কিছু অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন জানবো। সেটা হচ্ছে আমরা বলি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা 3টা ক্লাসিফিকেশন দেখি। এটা হচ্ছে হাইপোক্রমিক, হাইপোক্রমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক অ্যানিমিয়া, অ্যান্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তাহলে আমি যদি বলি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, এই মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কখন হয়, কী ক্ষেত্রে এটা হতে পারে? এইটা খুব কমনলি হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি,
আয়রন ডেফিসিয়েন্সি, অথবা আরেকটা স্পেশাল জিনিস হতে পারে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া। এখন কখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কখন থ্যালাসেমিয়া, এটা আমরা একটু পরে যখন সিবিসি এভালুয়েট করবো তখন ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, সেক্ষেত্রে আমরা প্রথম বলেছিলাম যে অ্যানিমিয়া ডায়াগনোসিসের কিছু স্টেপস আছে। সেক্ষেত্রে কি, প্রথমে আমরা হিমোগ্লোবিন দেখব। হিমোগ্লোবিন বিলো, ইন কেস অফ মেল 14 অথবা 13 আমরা বলতে পারি অ্যানিমিয়া। দেন আমরা দেখবো হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম বা এমসিভি। এমসিভি যদি কমে যায়, যদি আমরা বলি যে 18 ফেমটোলিটারের নিচে নেমে যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, যেটা কথা আমরা বলছি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। তো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হওয়ার পরে যেটা হতে পারে সেটা হচ্ছে বললাম আইদার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করার জন্য আমরা আরডিডব্লিউ দেখব। আরডিডব্লিউ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো আয়রন ডেফিসিয়েন্সি, আর যদি কমে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে ডায়াগনোসিস করব থ্যালাসেমিয়া। তাছাড়া ম্যানসেটস ইন্ডেক্স বলেও একটা ফিচার আছে। আচ্ছা, এগুলো নিয়ে একটু পরে ডিসকাশন করি। এর মধ্যে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কী কী আছে এই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে। একটা বললাম মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হতে পারে, বা হাইপোক্রমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। সেটা কখন, যখন এমসিভি ইজ লেস দেন 80 ফেমটোলিটার, তখন আমরা এটাকে কী করতে পারি, ডায়াগনোসিস হিসেবে এটা চিন্তা করতে পারি, সেটা একটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। দেন হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক অ্যানিমিয়া কখন বলবো আমরা, যখন এমসিভিটা তার নর্মাল রেঞ্জেই থাকবে। তো নর্মাল রেঞ্জটা তাহলে কত, সেটা হচ্ছে 80 to 100 ফেমটোলিটার নর্মোসাইটিক। তাহলে এটা কখন হতে পারে, যদি কারো ব্লাড লস অ্যানিমিয়া হয় বা হেমোরেজিক অ্যানিমিয়া হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, রেড ব্লাড সেল ভেঙে যাচ্ছে, তখন কিন্তু তার সেলের সাইজটা, নর্মোসাইটিক মানে কি, সাইট মানে হচ্ছে সেল, মাইক্রোসাইটিক মানে কি, সেলের সাইজটা ছোটো হয়ে যাচ্ছে। নর্মোসাইটিক মানে কি, নর্মোসাইটিক মানে হচ্ছে সেলের সাইজটা নর্মালি থাকতেছে। এনিমিয়া হচ্ছে আদার কোনো কোজ, যেমন সেলটা ভেঙে যেতে পারে, এই জন্য মানে আরবিসি সেলটা ভেঙে যেতে পারে। আরেকটা টাইপ হতে পারে, সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে এমসিভি, মিন কর্পাসকুলার ভলিউমটা বেড়ে যাবে 100-এর থেকে, অথবা 96 ফেমটোলিটার থেকে বেড়ে যাবে। 96 বললে বেটার হয়, 96 ফেমটোলিটার থেকে বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দুই টাইপ হতে পারে, একটা হচ্ছে ফলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর একটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কি, সেলগুলো বড় বড় হয়ে যাবে এবং ইমেচিউর সেল থাকবে, ইমেচিউর সেল থাকবে, এবং সেলগুলো দেখলেই বুঝতে হবে। এখন আসি আমরা ইনভেস্টিগেশনে আমরা কি করতে পারি, একটা হচ্ছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড ফিল্ম পিবিএফ, আয়রন প্রোফাইল করতে পারি, হচ্ছে যে কি সেরাম বা ভিটামিনের যে কোয়ান্টিটি আছে সেটা করতে পারি, B12, ঠিক আছে, এগুলো আমরা করতে পারি। তাহলে প্রথমেই আমরা যখন একটা সিবিসি রিপোর্ট, আচ্ছা যেহেতু আজান হচ্ছে তাই আমরা একটু ব্রেক দিচ্ছি। তো আচ্ছা, আমরা এখন ইনভেস্টিগেশন পড়ি। আমরা যেহেতু এখন আমরা কীভাবে একটা সিবিসি, প্রথম তো আমরা যে ইনভেস্টিগেশনটা করি সব থেকে কমন, সেটা হচ্ছে সিবিসি। তো সিবিসির মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী দেখতে পারি একটা অ্যানিমিয়া ডায়াগনোসিস করার জন্য, সেটা দেখার জন্য আমরা একটু প্রথমে আগেও বলেছি একবার, এখনও একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে কী আমরা দেখি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। প্রথমে আমরা হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা দেখি। হিমোগ্লোবিন যদি 13-এর নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি অ্যানিমিয়া। হিমোগ্লোবিন 13-এর নিচে আমরা বললাম অ্যানিমিয়া। তারপর আমরা কি দেখবো, এমসিভি কমে গেল, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো আইদার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া। দেন আমরা দেখবো হচ্ছে আরডিডব্লিউ বেড়ে গেলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর যদি কমে যায় সেক্ষেত্রে থ্যালাসেমিয়া। তাছাড়া আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে ম্যানসার্স ইন্ডেক্স। এটা কি, এটা হচ্ছে এমসিভি বাই আরবিসি।
যখন আমরা একটু এইটুক দেখার পরে একটু সন্দিহান থাকি, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি মেনজার্স ইন্ডেক্স দেখে, এটা যদি আমরা দেখি 13-এর নিচে আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি সেটা থ্যালাসেমিয়া, অথবা যদি দেখি বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর যদি দেখি যে এমসিভি এর ভ্যালুটা বেড়ে গেছে 100-এর উপরে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেক্ষেত্রে ফোলিক ডেফিসিয়েন্সি অথবা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে। কখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি? B12 ডেফিসিয়েন্সি আমরা বুঝতে গেলে আমাদের প্লেটলেটস দেখতে হবে, ব্লাড প্লেটলেট যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মোটামুটি এটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা, আমরা এখন একটা রিপোর্ট দেখি। এখানে হচ্ছে একটা সিবিসি রিপোর্ট, এবং সিবিসি রিপোর্টে প্রথমে আমরা দেখবো হচ্ছে হিমোগ্লোবিন লেভেল। হিমোগ্লোবিন লেখা এখানে আছে 9.3, তাহলে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে অ্যানিমিয়া। দেন হচ্ছে আমাদের টাস্ক হচ্ছে এমসিভি দেখা। এমসিভি হচ্ছে 65.1, তাহলে এটা হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক। দেন হচ্ছে আমরা দেখবো আরডিডাব্লিউ দেখতে পারতেছি এখানে 19.3, এটা 14-এর বেশি বাড়লে আমরা সেটাকে বলবো হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বুঝাই যাচ্ছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অর্থাৎ 3টা ভেরিয়েবল দেখে আমরা এই সিবিসি বুঝতে পারলাম যে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি আছে। নেক্সট সিবিসি রিপোর্টটা আমরা যদি দেখি, সেক্ষেত্রে যে আমরা একটু দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে কি হিমোগ্লোবিন লেভেলটা 8.9, যেটা কম, অর্থাৎ আমরা বলতে পারি সেটা হচ্ছে অ্যানিমিয়া। দেন হচ্ছে আমরা দেখবো কই আছে এমসিভি, এই যে এমসিভি মিন কর্পাসকুলার ভলিউম, এটা কত 69, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেছি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এখন যদি আমরা দেখি আরডিডাব্লিউ যদি আমি দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি সেটা বেড়ে গেছে 20.6, তাহলে আমরা বলতে পারছি সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বোঝা গেল মোটামুটি এইটুকু, যে আমরা 3টা ভেরিয়েবল দেখে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পারতেছি। দেন হচ্ছে আমাদের এইগুলাতে কনফিউশন থাকলে আমরা মেনসার্স ইন্ডেক্সটাও একটু দেখতে পারি। আচ্ছা, এখন আসি আমরা যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখলাম, তখন আমরা আয়রন স্টাডিজ করবো, বা আয়রন স্টাডির মধ্যে আমরা দেখবো সেরাম আয়রন লেভেলটা দেখো এই জায়গার মধ্যে সেরাম আয়রন লেভেলটা কমে গেছে, তাহলে সেরাম আয়রন লেভেলটা যদি কমে গেছে, কনফার্ম সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আবার টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বেড়ে যায়, তাহলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে গেছে। আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে, সেরাম আয়রন লেভেল কমে গেছে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে গেছে, তাহলে এই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। দেন হচ্ছে আমরা যদি এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি দেখি, হিমোগ্লোবিন লেভেল যেহেতু কম আছে, আমরা বলতে পারি অ্যানিমিয়া। দেন হচ্ছে আমরা এখানে দেখবো হচ্ছে এমসিভি, দেখো এমসিভিটা এখানে অনেক বেশি হাই, অর্থাৎ বেড়ে গেছে, তাহলে এমসিভি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। যদি আমরা এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কী হতে পারে, ফলেট ডেফিসিয়েন্সি অথবা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। B12 ডেফিসিয়েন্সি অনেকগুলো কারণে হতে পারে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যদি না থাকে, যদি কারো আবার সিলিয়াক ডিজিজ হয়ে থাকে, সেক্ষেত্রেও এই প্রবলেমটা মানে এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। দেন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ভিটামিন প্রোফাইল, তাহলে ভিটামিন প্রোফাইলের মধ্যে দেখা যাচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এক্ষেত্রে ভিটামিন B12টা কমে গেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমাদের ভিটামিন B12 যে পেশেন্টের যদি কমে যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তাহলে আবার যেটা বললাম যে এটা নিয়ে কনফিউশন থাকলে আমরা কি দেখবো, এই থ্রম্বোসাইটোপেনিয়া আছে কিনা সেটা দেখবো। থ্রম্বোসাইটোপেনিয়া যদি দেখি, সেক্ষেত্রে সেটাকে আমরা আবার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হিসেবেও গণ্য করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমরা একটু সিবিসি কীভাবে একটু দেখা যায়, সিবিসি দেখে কীভাবে বোঝা যায় অ্যাকচুয়ালি অ্যানিমিয়াটা কোন টাইপের, আইদার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নাকি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া নাকি কি। এবং নেক্সট পার্টে ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করবো যে ওই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য কী কী কজেস দায়ী, তারপর হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার জন্য কী কী রিজন দেয়, এটা তো অলরেডি বুঝাই যাচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে, যেমন আগেই বললাম যে এই ক্ষেত্রে ভিটামিন B9 এবং B12 ঘাটতি থাকতে পারে। আবার কেন থ্যালাসেমিয়া, তো অবশ্যই এটা একটা জন্মগত রোগ। এবং এই যে ডিজিজগুলো কীভাবে হয়, মানে কোন কোন কজের জন্য এই অ্যানিমিয়াগুলো হয়, সেক্ষেত্রে সেটা বোঝার জন্য আমরা ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা কথা বলবো। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এবং এই ক্ষেত্রে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সিনিয়র বা ব্যাচমেট যারাই আছেন। আসসালামু আলাইকুম।